আজকের আলোচনার বিষয় হলো ফৌজদারি কার্যবিধি 1898, মানে 1 থেকে 565টা ধারা মনে রাখার সহজ পদ্ধতি বা ফর্মুলা। আমরা যারা বার কাউন্সিলের আইনজীবী সনদ নেওয়ার জন্য এমসিকিউ, লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দিব, তাদের জন্য খুব প্রয়োজনীয় একটা টিপস। সেটা হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের 7টা সাবজেক্ট, মানে সিলেবাস ভুক্ত যে 7টা সাবজেক্ট রয়েছে, সেগুলো মানে কম বেশি আপনাকে ধারণা থাকতে হবে এই সাবজেক্টগুলোর সম্পর্কে এবং এই সাবজেক্টগুলোর ভেতরে যে কতটা আইন নাম্বার কত বা কত ধারা আছে এই বিষয়গুলো নিয়ে। তাই আজকে আমরা শিখবো হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি 1898-এর ফর্মুলাটা। তো ফৌজদারি কার্যবিধির ফর্মুলা হচ্ছে যে প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে। তো প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে, এই কথাটার মধ্যে মানে ফৌজদারি কার্যবিধির 9টা খণ্ড এবং 1 থেকে 565টা ধারা রয়েছে। তাই আমরা যদি মনে করি যে এই প্রথমে মানে ফৌজদারি কার্যবিধির 9টা খণ্ড আছে এবং 1 থেকে 565টা ধারা আছে। প্রথমে প্রাথমিক বিষয়, এটা ফৌজদারি কার্যবিধি 1898-এর প্রাথমিক বিষয় আছে 1 থেকে 5 ধারার মধ্যে। এটা হচ্ছে প্রথম খণ্ড। তো প্রথম খণ্ডে প্রাথমিক বিষয় বা প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে, তাহলে প্রাথমিক বিষয় 1 থেকে 5 ধারার মধ্যে আছে, এটা আছে প্রথম খণ্ড। এবার প্রথমে শেষ, প্রথমে আসাদ, এবার আতে হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ও ক্ষমতা। তা আমরা দ্বিতীয় খণ্ডে দেখি যে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ ও ক্ষমতা। এটা আছে তাহলে 1 থেকে 5 ধারা যেহেতু শেষ, এখন আছে 6 থেকে 41 ধারা। তাই আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা মানে কোন আদালতের কি কি ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা, দারা জজের কি ক্ষমতা, অতিরিক্ত দারা জজের কি ক্ষমতা, যুগ্ম দারা জজের কি ক্ষমতা, এগুলো দেওয়া আছে হচ্ছে 6 থেকে 41 ধারার মধ্যে। তাহলে আমাদের খণ্ড গেল দুটো। প্রথমে মানে প্রাথমিক বিষয় 1 থেকে 5 ধারা, এটা প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড হচ্ছে আসাদ, আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটা হলো 6 থেকে 41 ধারা। এবার আমরা আসবো তৃতীয় খণ্ডে। তাহলে আসাদ দ্বন্দ্বের স, তাহলে দ্বন্দ্বের সা মানে আসাদ যেহেতু এটা, তাহলে ফৌজদারি আদালতের সাধারণ কার্যক্রম সমূহ। সাধারণ কার্যক্রম সমূহ আছে হলো তৃতীয় খণ্ডে। তাহলে এটা হচ্ছে যেহেতু আমরা 1 থেকে 5 ধারা, 6 থেকে 41 ধারা। এবার আমরা দেখবো যে 42 থেকে 105 ধারা। তৃতীয় খণ্ডে আছে হলো মানে সাধারণ কার্যক্রম, অর্থাৎ ফৌজদারি আদালতের সাধারণ যে কার্যক্রমটা সেটা আছে হলো 42 থেকে 105 ধারার মধ্যে, এটা আছে হলো তৃতীয় খণ্ডে। তাহলে আমাদের প্রথমে আসাদ, তাহলে এখন যেহেতু গেছে তদন্তে সা গেল, এবার তো হচ্ছে অপরাধ দমন। তাহলে আমাদের খণ্ড গেল দুটো, যে প্রথম খণ্ডে প্রাথমিক বিষয় 1 থেকে 5, দ্বিতীয় খণ্ড হচ্ছে আদালতের শ্রেণীবিভাগ ক্ষমতা, এটা হচ্ছে 6 থেকে 41, তৃতীয় খণ্ড হচ্ছে সাধারণ কার্যক্রম, অর্থাৎ ফৌজদারি আদালতের যে সাধারণ কার্যক্রম, এটা হচ্ছে 42 থেকে 105। এবার হলো অর্থাৎ প্রথমে আসাদ, এবার দতে হচ্ছে অপরাধ দমন, সেটা হলো চতুর্থ খণ্ডে, এটা আছে 106 থেকে 153 ধারার মধ্যে। তাহলে আমাদের আসাদ শেষ, প্রথমে আসাদ গেল। এবার পরে তবু আবিষ্কার করে। তাহলে পরে তবু আবিষ্কার করে, এবার পরে যেহেতু এটা সূত্রের একটা ধার বা সূত্রের একটা ধারা, মানে মনে রাখার একটা কৌশল, তাহলে আমরা তবুটা নিব। তত হচ্ছে তদন্ত। তদন্তটা আছে কত ধারায়, কত খণ্ডে, এটা আছে তদন্তটা আছে পঞ্চম খণ্ডে। এটা ধারা কত, এটা হচ্ছে ধারা হচ্ছে যেহেতু আমরা অলরেডি 106 থেকে 153 শেষ করছি, এরপরে আমরা আসবো 154 থেকে 176। তাহলে 154 থেকে 176 ধারার মধ্যে আছে তদন্ত, আছে 154 থেকে 176 ধারার মধ্যে। তাহলে 154 থেকে 176 ধারার মধ্যে রয়েছে তদন্ত। তাহলে এটা কত খণ্ডে আলোচনা করা হয়েছে, এটা হলো ফৌজদারি কার্যবিধি পঞ্চম খণ্ডে আলোচনা করা হয়েছে তদন্ত সম্পর্কে।
তারপর প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে, যেহেতু আমরা তদন্ত হলে 154 থেকে 176 ধারা, এটা যেহেতু পঞ্চম খণ্ডের ব্যাপার। এবার আমরা নেব প, মানে অর্থাৎ পদ্ধতি। তাহলে ফৌজদারি মামলা করার যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো কোথায় আছে? এটা আছে হলো ষষ্ঠ খণ্ডে। তো ষষ্ঠ খণ্ডে আছে পদ্ধতি, এটা হচ্ছে 107 থেকে 403 ধারার মধ্যে। তাহলে 107 থেকে 403 ধারার মধ্যে আছে 107 থেকে 403 ধারার মধ্যে আছে পদ্ধতি, মানে অর্থাৎ ফৌজদারি আদালতের কোন পদ্ধতি দ্বারা মামলা নেয় এবং কি পদ্ধতিতে বিচার করে সেগুলো আলোচনা করা আছে 107 থেকে 403 ধারার মধ্যে, এবং এটা হলো ষষ্ঠ খণ্ডে। তাহলে আমাদের 1 থেকে 5 গেল, 6 থেকে 41 গেল, 42 থেকে 105 গেল, 106 থেকে 153 গেল, 154 থেকে 176 গেল। এবার তারপর ষষ্ঠ খণ্ডের পদ্ধতি হলো 107 থেকে 403 ধারা পর্যন্ত। এবার আমরা দেখব প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। তাহলে আবিষ্কারটা আছে, মানে অর্থাৎ আতে হচ্ছে আপিল রেফারেন্স রিভিশন। ফৌজদারি আদালতের আপিল রেফারেন্স রিভিশনটা মূলত আছে হচ্ছে সপ্তম খণ্ডে। তাহলে সপ্তম খণ্ডে আছে আপিল রেফারেন্স রিভিশন, এবং এটা ধারা হচ্ছে 404 থেকে 442-এর এ ধারা পর্যন্ত। যেহেতু আমাদের প্রথমে গেল হচ্ছে প্রাথমিক বিষয়, এটা হচ্ছে 1 থেকে 5 ধারা। তারপরে আদালতের ফৌজদারি আদালত শ্রেণীবিভাগ ক্ষমতা, এটা হচ্ছে 42 থেকে 105 ধারা। তারপরে হচ্ছে অপরাধ দমন 106 থেকে 153 ধারা। তারপর তদন্ত 154 থেকে 176 ধারা। তারপরে পদ্ধতি 107 থেকে 403 ধারা। তারপরে আপিল রেফারেন্স রিভিশন, এটা হচ্ছে 404 থেকে 442-এর এ ধারা। এটা আলোচনা করা আছে সপ্তম খণ্ডে। তাহলে আমাদের 9টা খণ্ডের মধ্যে 7টা খণ্ড শেষ। এবার আমরা প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। তাহলে এবার আমরা দেখব যেহেতু 8টা গেল আপিল রেফারেন্স রিভিশন 404 থেকে 442-এর এ ধারা পর্যন্ত। এবার দেখব যে বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম হলো 464 থেকে 491-এর এ ধারা পর্যন্ত। 464 থেকে 491-এর এ ধারা পর্যন্ত, এটা হলো অষ্টম খণ্ড। তো ফৌজদারি কার্যবিধির অষ্টম খণ্ডে কি দেওয়া আছে? ফৌজদারি কার্যবিধির অষ্টম খণ্ডে দেওয়া আছে বিশেষ কার্যক্রম। তো বিশেষ কার্যক্রম কত ধারায়? 464 থেকে 491-এর এ ধারাতে। এবার আমরা দেখব নবম খণ্ড, মানে তো শেষ খণ্ড। তো নবম খণ্ডে কি দেওয়া আছে? আবিষ্কার। তাহলে আতে হচ্ছে আপিল রেফারেন্স রিভিশন 404 থেকে 442-এর এ ধারা। বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম, অর্থাৎ ফৌজদারি আদালতের যে বিশেষ কার্যক্রম সমূহ আছে, এটা আছে 464 থেকে 491-এর এ ধারা। এরপর আমরা দেখলাম নবম খণ্ড এর সম্পর্ক, মানে আবিষ্কার। তাহলে দন্তের সাথে হলো সম্পর্ক বিধানাবলী। ফৌজদারি আদালত সম্পর্ক বিধানাবলী কত ধারার মধ্যে আছে? এটা আছে 499 থেকে 565 ধারার মধ্যে। তাহলে আমরা যদি প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে যদি এটা মনে রাখি, তাহলে প্রথম হচ্ছে প্রাথমিক বিষয় 1 থেকে 5 ধারা। তারপর হচ্ছে আসাদ হচ্ছে আদালতের ফৌজদারি আদালত শ্রেণীবিভাগ ক্ষমতা, এটা আছে 6 থেকে 41 ধারা। তারপরে আসাদ সাধারণ কার্যক্রম সমূহ, ফৌজদারি আদালতের সাধারণ কার্যক্রম সমূহ দেওয়া আছে এই 42 থেকে 105 ধারা। তারপরে মানে অপরাধ দমন, এটা দেওয়া আছে 106 থেকে 153 ধারা। তারপরে তথ্য হচ্ছে মানে প্রথমে আসাদ পরে তপু, তথ্য হচ্ছে তদন্ত, অর্থাৎ কি পদ্ধতি তদন্ত, কিভাবে তদন্ত করবে সেটা দেওয়া আছে 114 থেকে 176 ধারা। তারপরে দেখেছে পদ্ধতি হচ্ছে 107 থেকে 403 ধারা। তারপরে আছে প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করা, আর হচ্ছে আপিল রেফারেন্স রিভিশন, এটা 404 থেকে 442-এর এ ধারা পর্যন্ত। তারপরে আবিষ্কার, যেহেতু বিতে হচ্ছে বিশেষ কার্যক্রম, অর্থাৎ ফৌজদারি আদালতের বিশেষ কার্যক্রম সমূহ দেওয়া আছে 464 থেকে 491-এর এ ধারা। তারপরে দ্বন্দ্ব আবিষ্কার, দ্বন্দ্ব সম্পূরক বিধানাবলী, এটা দেওয়া আছে 499 থেকে 565 এ ধারা পর্যন্ত। তাহলে এটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে ফৌজদারি কার্যবিধি ধারা 1 থেকে 565 ধারা এবং 9টা খণ্ড। তাহলে আমরা যদি কোনো প্রশ্ন যদি আসে যে ফৌজদারি আদালতের আপিল সমূহ কি, যদি আমরা এটা বলি আমাদের স্ত্রী ধারা মনে নেই, তখন যদি আমরা বলি যে এটা হচ্ছে সপ্তম খণ্ডে ফৌজদারি কার্যবিধি 1898 সপ্তম খণ্ডে 404 থেকে 442-এর এ ধারাতে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে কিন্তু আপনার প্রশ্নের অ্যান্সারটা 50% রাইট বলে মনে করা হবে। আর যদি আপনি কিছুই না লেখেন তাহলে কিন্তু তখন সমস্যা হবে। তো যাই হোক, এখন আমরা ফৌজদারি আদালতে দেখবো হচ্ছে যে 5টা তফসিল আছে। এই তফসিল 5টা কি? এই তফসিল 5টা মনে রাখার সহজ পদ্ধতি কোনটা? এই তফসিল 5টা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে বাপের
যদি আপনি বাপের সহ অফ মনে রাখেন তাহলে আপনি 5টা তফসিল ইজিলি মনে রাখতে পারবেন। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? তো বাতে হচ্ছে বাতিল, মানে অর্থাৎ প্রথম তফসিলটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তো প্যানাল কোডের অপরাধ সময়ের বিবরণ, এটা আছে দ্বিতীয় তফসিলে। তো বাপে এটা সাধারণ, মানে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, মানে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার বিবরণ দেওয়া আছে তৃতীয় তফসিলে। তারপর বাপে অফ, তাহলে মানে ম্যাজিস্ট্রেট সমূহের অতিরিক্ত ক্ষমতাসমূহের বিবরণ, এটা দেওয়া আছে চতুর্থ তফসিলে। তারপরে অফ তাহলে ফরম, মানে এটা পঞ্চম তফসিলে আছে ফরম। আমরা জানি যে ফৌজদারি কাজবিধিতে 53টা ফর্ম আছে, তো বিভিন্ন ফর্ম দেওয়া আছে পঞ্চম তফসিলে। তাহলে বাপের অফ, এই বাপের অফ মনে রাখলে তাহলে আমরা ইজিলি মনে রাখতে পারবো ফৌজদারি কাজবিধির A to Z, অর্থাৎ 9টা খণ্ড, 5টা তফসিল আমরা ইজিলি মনে রাখতে পারবো। ধন্যবাদ সকলকে।